আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সব সময়ের মতো আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। গত ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের ডিপার্টমেন্টের অনুষ্ঠানকে রেখে আমরা একটু সময়ের জন্য ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা প্রথমে গিয়েছিলাম এক শীষদাস লেন, বাংলা বাজার, ঢাকা 1100। এখানে পুরান ঢাকা ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং দেখতে। বিউটি বোর্ডিংয়ের সাথে এইখানে যে একটা গেট দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক পুরনো মোঘল আমলের একটা স্থাপত্য। তার সাথে এইখানে এই বিউটি বোর্ডিংটা অনেক দিক থেকে এটা কিন্তু ঐতিহ্যবাহী। বিশেষ করে এখানে একসময় বাংলা সাহিত্যের বিভিন্ন দিকপাল কবি সাহিত্যিকরা এখানে জমজমাট আড্ডা দিতেন। তার সাথে সাথে এখানে কিন্তু থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। এখনও কিন্তু এখানে কবি সাহিত্যিকদের অনেকের আড্ডা জমে, অনেক মানুষ এখানে এই জায়গাটা দেখতে আসেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সকাল দুপুর রাত 3 বেলা কিন্তু খাবারের সুব্যবস্থা আছে, আর এখানে মেনু চার্ট দেওয়া আছে। তো আমরা যখন গিয়েছি তখন সম্ভবত সকালের খাবারের পাট চুকে গেছে। দুপুরের খাবারের তখন সম্ভবত প্রস্তুতি চলছিল রান্নাবান্নার। তো সাজানো গোছানো ছিল। আমরা এই যে দেখতে পেলাম যে এখানে একজন তার প্রত্যক্ষ দিক নির্দেশে রান্নাবান্না চলতেছিল। তো প্রথমে তিনি আমাদের একটু বেরিয়ে আসেন আমাদের সাথে যে আমরা এগুলো কি করছি। তো পরবর্তীতে আমরা আমাদের সাথে আমাদের হাসিম দাদা ভাই ছিলেন, তার কথা বললাম যে ভাই অনেক দূরের থেকে সেই ভারতের সুদূর কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন, এই বিউটি বোর্ডিং সম্পর্কে জানতে চান। তখন কিন্তু তিনি অনেকটাই খুশি হন। প্রথমে একটু নিমরাজি ছিলেন, কিন্তু একটু অনুরোধ করাতে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হাতের কাজটা সেরে আসি। হাতের কাজটা সেরে আমি আপনাদেরকে বিউটি বোর্ডিং সম্পর্কে জানাবো। যাক, আলহামদুলিল্লাহ। তারপর আমরা একটু খুশি হলাম এবং নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলছিলাম। তারপরে হচ্ছে যে এই বিউটি বোর্ডিংয়ের এটা হয়তো ভেতরের দিকে, এটা হচ্ছে যে বিউটি বোর্ডিং সুধীকক্ষ, যেটা আমরা মোটামুটি একটা অডিটোরিয়াম হিসেবে বলতে পারি। আর কিছু এইদিকে নিচে নিচে কিছু কিছু রুম কক্ষ আছে, আর উপরের দিকে কক্ষগুলো বেশি, যেগুলো হচ্ছে থাকার জায়গা। এবং প্রত্যেকটা কক্ষে কিন্তু মার্কিং করা আছে 1 2 3 4 5 6। যেটা হচ্ছে যে সুধী কক্ষ দেখলাম, ওইটাতে কিন্তু একটা মার্কিং করা আছে। আশা করি আপনারা খেয়াল করেছেন। সুধী কক্ষের রুম নাম্বার কত একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর এই যে এখানে তুলসীতলা, এখানে শুধু পূজা পাঠ হয়। যাই হোক, তো এগুলো আমরা একটু একটু করে দেখছিলাম আর অপেক্ষা করছিলাম যে আঙ্কেল কখন আসেন। তো উনি আসলেন এবং আমাদেরকে জানালেন। মানে আমরা বিউটি বোর্ডিং এর ইতিহাসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আর কি। যেহেতু আপনি এক কথায় বলতে গেলে এটা বিউটি বোর্ডিংয়ের যে এটা বিউটি বোর্ডিংয়ের আসলে জায়গারই একটা বড় ইতিহাস আছে। এটা বিউটি বোর্ডিংয়ে প্রতিষ্ঠাতা হওয়ার আগে এখানে একটা স্বদেশী পত্রিকা বেরোতো, এটার নাম হচ্ছে সোনার বাংলা পত্রিকা। ওনারা দেশ পার্টিশনের পরে 48-এর দিকে এরা চলে যান। 48-এর পরে এখানে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠাতা হয়। এটা প্রতিষ্ঠা করে আপনার দুই ভাই, এক বড় ভাইয়ের নাম হচ্ছে নলিনী মোহন সাহা, ছোটো ভাইয়ের নাম হচ্ছে প্রহ্লাদ চন্দ্র সাহা। বিশেষ করে মনে করেন এই নলিনী মোহন সাহা সেই সময়ে এই তামাক পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে ওই কলকাতার ওদিক থেকে তামাক পাতা এনে ঢাকা বিক্রি করতেন আর কি। সেই সুবাদে এখানে ওনার কিছু বন্ধুবান্ধব ছিল, নিরামিষ ভুজি আর কি, এরাও আসতো সাথে। এদের বিশেষ করে এদের খাওয়ার সুবিধার জন্য প্রথমে এখানে আপনার নিরামিষ ভুজির একটা প্রথম শুরু করে, বিশেষ করে মারোয়ারি ঈদের জন্য নিরামিষ ভোজের ব্যবস্থা করে আর কি। তারপরে আপনার এখানে থাকার কিছু ব্যবস্থা হয়, জায়গা যেহেতু বড় ছিল। আর নলিনীমোহন সাহার বড় মেয়ের নাম হচ্ছে বিউটি বোর্ডিং, তার নাম মেয়ের নাম অনুসারে আপনার এই বিউটি বোর্ডিং প্রতিষ্ঠা হয়। আর আপনার প্রথমে তো নিরামিষ, পরবর্তী
থাকার ব্যবস্থা, এবং তারপরে আপনার রেস্টুরেন্ট শুরু হয়। এই রেস্টুরেন্টের আড্ডা শুরু করেন আমাদের বোর্ডিংয়ের পাশেই ছিলেন আপনার কবি ছিলেন, নামটা সঠিক না, উনি প্রথম শুরু করে এখানে বেলাল চৌধুরী, কবি সৈয়দ শামসুল রহমান আরও অনেকে মিলে প্রথমে এখানে আড্ডাটা শুরু হয়, চায়ের আড্ডাটা। এবং সে আড্ডা জমজমা, তখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আড্ডা হইতো। তারপরে বিশেষ করে এই বিউটি বোর্ডিংটা তাদেরই একটা পছন্দ মতন হওয়ার কারণে এখানে আড্ডাটা জমে ওঠে। শুধু যে কবি সাহিত্যিকদেরকে কেন্দ্র করে আড্ডা প্রথমে শুরু হয়, কিন্তু এক পর্যায়ে সেটা বিভিন্ন স্তরের বিভিন্ন লোকজন এখানে আড্ডার পরিবেশ এবং পরিস্থিতি এবং আড্ডার জমজমাট যেটি যা কিছু বলেন না কেন, এখন এক সময় এটা তাদের প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়ায় বলতে পারে। অতএব এখানে যে শুধু কবি সাহিত্যিকদের ব্যাপার ঠিক তা না, এখানে যে বিভিন্ন পেশার বলতে পারেন সর্বস্তরের আর কি, আপনার চিত্রজগতের বলেন, ব্যবসায়িক বলেন, এবং বিভিন্ন শিল্পী বলেন, এই সাঁতারু বলেন, এই মানে বাদ নাই কেউ যে এখানে আসে নাই এবং এখানে আড্ডা দেয় নাই, এরকম বাংলাদেশে সেরকম লোক মানে বঙ্গবন্ধু এখানে আসছিলেন শুনছি, যারা আছেন যে এরকম স্তরের লোক নাই যে বিউটি বোর্ডিং আসেন নাই। অতএব মানে আমাদের একটা দুর্ভাগ্য যে এখানে তো ধরেন এই যে খোলা আকাশের নিচে বলেন, আপনার ঘরের ভিতরে বলেন, সব কিছুই আছে এখানে, সব পরিস্থিতি, কিন্তু দুর্ভাগ্য এটা যে আমাদের প্রচারটা সেভাবে হয় নাই। এই পাশাপাশি যদি পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন এবং সেই কবি হাউসের কথা চিন্তা করেন, আসলে তো কবি হাউস কিছুই নাই, একটা বদ্ধ ঘর। সেই বদ্ধ ঘরের মধ্যে তারা এক গানের উপরে দাঁড়াইয়া যে যেভাবে প্রচার করছে, সেই হিসাবে বিউটি বোর্ডিং অনেক অনেক গুণ আমি মনে করি যে একটা বেটার পজিশন, এবং মানে সব দিকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো বিউটি বোর্ডিং এর একটা ভালো ইয়া ছিল, যেই এটা যে কত বড় ঐতিহ্যগত একটা জিনিস, আমরা সেভাবে প্রচারটা পাইনি আর কি, আমাদের এটা দুর্ভাগ্য বলতে পারেন আর কি। সেই এক কবি হাউসের গান দিয়ে মনে করেন তারা মাথায় ফেলে, অথচ কিছুই না, আমাদের বিউটি বোর্ডিং কাছে কিছুই না সেটা না আসলে অনেক মানে ঐতিহ্যিক দিক দিয়ে সম্মানের দিক দিয়ে কিছুই না। সে এখন কপিরাইট চেনা যাবে না, বিশাল বিল্ডিং, সেই অপেরা হাউস হয়ে গেছে। না, সেই সময় যদি আপনি চিন্তা করেন, সেই ভারতবর্ষের মানে রাজধানী ছিল কলকাতা, এমনি তো সেটা জমজমাট একটা ব্যাপার ছিল, মানে সেই অর্থে তো মানে এই বাংলাদেশের একটা একটা সেই সময় হিসাবে একটা গলি মতন মনে হয় আর ছিল আর কি, সেই সময় বলতে পারেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো বিউটি বোর্ডিং এর একটা ভালো ইয়া ছিল, অবদান ছিল। মুক্তিযুদ্ধ যেটি যা কিছু বলেন, আসলে তো সেটা সেটা তো আপনার সেই হিসাব আপনার চিন্তা করতে গেলে তো এখানে আপনার সেই যেহেতু স্বদেশী পত্রিকা ছিল, স্বদেশী পত্রিকা বেরোতো, এবং সেই সময়ে নেতাজি সুভাষ বসু একসময় এখানে আসছেন বিভিন্ন সময়ে, আপনার সেই ইতিহাস আগে বলে অনেক ইতিহাসই আছে বলতে পারেন। তো এখন আসলে ইতিহাস তো ইতিহাসই, এবং এখানে তো আমরা তো মানে কেয়ারটেকার বলতে পারেন, কেয়ারটেকার, এছাড়া আমাদের আর কিছু বলার মতো নাই, কারণ এখানে আমাদের সেই ধরনের কোনো স্বীকৃতি নেই, কোনো কিছু, আমরা কেয়ারটেকার বলতে পারি না। না কিন্তু আপনারা তো পার্ট, আমরা এটার সাথে আমাদের মন মানসিকতা মিশে গেছে। আমিও এখানে অনেক বছর যাবত সে বলতে পারেন ছাত্র অবস্থায় আমি এটা দেখাশোনার দায়িত্ব আছি, আর 50 বছর আমি 1975 এখানে ঢুকেছি আর কি। ওতে আমি তখন ছাত্র ছিলাম, যখন কলেজ ছিল তখন, যখন আমি ছাত্র ছিলাম। আপনার নামটা বলেন। আমার নাম বিজয় পোদ্দার। বিজয় পোদ্দার। আমি সেই সময় এখানে জড়াই গেছি ছোটোবেলার থেকে আর কি, বলতে পারেন মায়ায় পড়ে গেছে। এটি আমার মন প্রাণ সব কিছু, এটি বলতে পারেন। আপনারা অনেক আমরা চেষ্টা করব যতটা একে হাইলাইট করার, এটা নিয়ে যদি গান কিংবা কবিতা কিছু লেখা যায় সেটা আমরা চেষ্টা করব। আজকে সারা জীবনে সেইভাবে পার করে দিলাম, যেহেতু সারা জীবন পার করে দিলাম, সেইভাবে তো আর কিছু নাই, আর কিছু নাই প্র্যাকটিক্যালি। তো আসলে মানে সারা জীবনই তো এইভাবে আর মানুষ তো সব কিছুই, অন্তত মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি, গোলাপ শুকিয়ে যায় রেখে যায় স্মৃতি। আসলে তো এখনও সেই গোলাপ ফুলেরও সেই গন্ধ নাই, আর স্মৃতি রাখারও কিছু নাই, মানুষেরও এখনও স্মৃতি থাকে না কিছু। তো এটা আমরা আমাদের একটা একরকম সৌভাগ্যই বলবো যে আমরা একজন এখানকার সাথে বিউটি বোর্ডিংয়ের সাথে
যিনি দীর্ঘদিন ধরে জড়িত আছেন তার কাছ থেকে বিউটি বোর্ডিং সম্পর্কে ইতিহাসটা জেনে নিলাম। এরপর আমরা সিঁড়ি ধরে কিন্তু উপরের দিকে চলে আসি। এই যে বিভিন্ন যেটা বলছেন যে কক্ষগুলো এখানে রুম নাম্বার মার্কিং করা আছে, তো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার পরিবেশটা কিন্তু চারিদিকে গাছপালা, আর শুরুতেই প্রবেশ করতে আপনারা দেখেছেন বিভিন্ন রকমের ফুল গাছ। তো একটা বেশ সুন্দর একটা পরিবেশ এখানে। তারপর আমরা প্যাসেজের পথ ধরে এখানে এগিয়ে চলি যে এখানে কি আছে। তো এরপর আমরা সামনে এগিয়ে দেখতে পাই যে এখানে প্রক্ষালন কক্ষ, বা চলতি ভাষায় বলতে গেলে যেটা হচ্ছে ওয়াশরুম। তো আর এইখান থেকে দেখলাম যে সামনের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ তখন সকালবেলা, আর হচ্ছে যে রোদ ছায়া, আর একই সাথে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিল যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। বড় বড় গাছ এবং হচ্ছে যে এই যে ছোটো ছোটো যে টবে যে গাছ লাগানো হয়েছে সেগুলোতে কিন্তু বেশ ফুল এখানে ছিল। আর ভাইয়া এদিকে একটু ব্যস্ত ছিলেন, যে ভাইয়াও ভিডিও করছিলেন আর আমি ভাইয়ার ভিডিও করছিলাম। তো এখানকে যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু যে কারোরই মন কাড়বে। তো এখানটা সুন্দর করে চারদিকটা একটু আমরা চোখ বুলিয়ে নিয়ে তারপর আবার এদিক দিয়ে বের হতে শুরু করি। তো পরিবেশটা আসলে এত সুন্দর লাগছিল, এটা আসলে যার সামনাসামনি না আসলে বোঝা যাবে না। কারণ হচ্ছে যে ভিডিওতে বা দূর থেকে কিন্তু যতটুকু দেখা যায়, সামনাসামনি দেখার কিন্তু মজা বা আনন্দই কিন্তু আলাদা। সেজন্য আমাদের একটা থাকবে, সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা সামনাসামনি এসে এটা দেখে যাবেন। আশা করি যে হাসিম দাদাভাই যেভাবে নিরাশ হননি বা আশাহত হননি, আপনারা ইনশাল্লাহ নিরাশ বা আশাহত হবেন না। এখানে এই যে এখান থেকে আসলে ঘর রুমগুলার বা কক্ষগুলো এখানে মার্কিং করা শুরু 1 2 3 4। তো যাই হোক, এরপরে এখান থেকে ঘোরাঘুরি বা এই জায়গাগুলো উপর থেকে সবগুলো সুন্দর করে দেখার পরে আমরা আবার কিন্তু নিচে নেমে আসি। নিচে নামে আসার পরে আঙ্কেলের সাথে দেখা হয়, কথা হয়, এবং তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার এখান থেকে চলে আসি। কিন্তু যে সুন্দর একটা পরিবেশ, আর এই যে দেখতে পাচ্ছেন যে গাছে গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ফুল ফোটার সময়, আর বলছে যে সকালবেলা গিয়েছি, গাছে গাছে ফুল ফোটা আর সুন্দর মিষ্টি রোদ এবং গাছের যে ছায়া, খুব সুন্দর একটা পরিবেশ ছিল সেদিন। তো ভাইয়া কিন্তু আসতে যাচ্ছিল না, চারিদিকটা আরেকটু সুন্দর করে ঘুরে দেখতে চাইছিল। তো আমি বললাম যে আচ্ছা, কোনো সমস্যা নেই, ঘুরে না, আমি দরকার হয় আপনাকে ভিডিও করে দেই, ছবি তুলে দেই। তো ভাইয়া এখানে জায়গাগুলো একটু সুন্দর করে ঘুরে দেখছিলেন, আর আমিও অনেক দিন পরে সেই জায়গাটার প্রতি আলাদা একটা টান সবসময় থাকে। যদিও বিশ্ববিদ্যালয়ের সময় পড়াকালীন সময় আসা হয়নি, বিশ্ববিদ্যালয়তে বের হওয়ার পরে এখানে আসা হয়েছে। তো ভাইয়া কিছু ফুল এবং গাছ একটু ধরে ধরে দেখলেন। তো এরপরে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার ছিল, যার কারণে আমরা এখান থেকে বের হয়ে আসি। তো শুভ বিদায় বিউটি বোর্ডিং, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।